আর্জেন্টিনা ফাইনালে ওঠার পিছনে যদি 90% অবদান থাকে সেটা মেসি পারফর্ম করেছে বলে এই পর্যন্ত এসেছে। এই ফাইনাল ম্যাচটা যদি দেখেন প্রথম থেকেই প্রেশারটা নিয়েছে, প্রথম থেকে মিডফিল্ডটা ওদের হাতছাড়া হয়ে গেছে, টোটালি ছড়ি গড়িয়েছে স্পেন। মেসিকে বল সাপ্লাই যেন কোনোভাবে ওর পর্যন্ত বল না যায়, এই লাইনটা ওরা কাট অফ করে দিয়েছিল। এটা রড্রি আর কুকুরেয়া মিলে মেসির ওই পুরো লাইনটা যেদিকে ওর বল সাপ্লাই হবে কাট অফ করে দিয়েছে। মেসির কাছে কালকে পুরো ম্যাচে 54টা টাচ নিয়েছেন মাত্র। এবং স্পেনের মিডফিল্ডটা যদি বলি, এই বিশ্বকাপের সবচেয়ে বেস্ট পারফর্মার মিডফিল্ড আমার কাছে চোখে মনে হয়েছে, বিশেষ ওলমো, রুইজ, রুড্রি। আর্জেন্টিনা দলটা যদি ওভারেজ প্লেয়ারদের দেখি 29+, আর পক্ষান্তরে যদি দেখি স্পেন টিমটা অসাধারণ একটা টিম এবং ইয়াং টিম যদি বলি যে, এবং তাদের যে কোয়ালিটিফুল মিডফিল্ড থেকে শুরু করে গোলকিপার এবং ডিফেন্স লাইন, ওই হিসেবে যদি টুর্নামেন্টের প্রত্যেকটা ম্যাচ আমরা দেখি, এখানে কিন্তু আর্জেন্টিনার তুলনায় অনেক বেটার ফুটবল খেলেই কিন্তু ফাইনালে এসেছে এই স্পেন। Goal FM. আর্জেন্টিনার আসলে ছন্দপতনটা কোন জায়গায় হয়েছিল সেটা যদি আমি বিপ্লব ভট্টাচার্য সাহেবকে দিয়ে শুরু করতে চাই। ধন্যবাদ। আসলে আর্জেন্টিনার ছন্দপতন যদি বলেন, আমরা যদি দেখি লাস্ট 4টা ম্যাচ, পরপর 4টা ম্যাচ খেলেছে, অনেক বড় একটা প্রেশার গিয়েছে যদি বলি আর্জেন্টিনার উপর। এবং আর্জেন্টিনা দলটা যদি ওভারেজ প্লেয়ারদের দেখি 29+, আর পক্ষান্তরে যদি দেখি স্পেন টিমটা অসাধারণ একটা টিম এবং ইয়াং টিম যদি বলি যে, এবং তাদের যে কোয়ালিটিফুল মিডফিল্ড থেকে শুরু করে গোলকিপার এবং ডিফেন্স লাইন, ওই হিসেবে যদি টুর্নামেন্টের প্রত্যেকটা ম্যাচ আমরা দেখি, এখানে কিন্তু আর্জেন্টিনার তুলনায় অনেক বেটার ফুটবল খেলেই কিন্তু ফাইনালে এসেছে এই স্পেন। এবং স্পেনের মিডফিল্ডটা যদি বলি, এই বিশ্বকাপের সবচেয়ে বেস্ট পারফর্মার মিডফিল্ড আমার কাছে চোখে মনে হয়েছে, বিশেষ ওলমো, রুইজ, রুড্রি এবং কি বলে ইয়ামালের কথা, হয়তো ইয়ামাল ফুল ফিট ছিল না, তারপর তার বেস্ট পারফর্ম করে গিয়েছে। এবং ফাইনাল ম্যাচটাও আমরা দেখেছি, বার্নার কথা বলবো, তারপর কুকুরেলা, কুবার্সি, লাপার্ট, বেস্ট ইয়াং প্লেয়ার পাইলেন কুবার্সি, বেস্ট ইয়াং প্লেয়ার। আর সবচেয়ে বড় জিনিস যে একটা স্পেন দলের যে গোলকিপার, বিশেষ করে উনাই সিমেওন, যে অসাধারণ একটা আপনার কি বলে লিবারো যদি বলি, একটা মডার্ন কিপার হিসাবে, সুইপার কিপার হিসাবে যে পারফরমেন্স দেখেছি। সো এই দলটার সাথে যদি কম্পেয়ার করি আর্জেন্টিনা মেসিময় যদি বলি এটা ভুল হবে, যে আজকে মানে আর্জেন্টিনা ফাইনালে ওঠার পিছনে যদি 90% অবদান থাকে সেটা মেসি পারফর্ম করেছে বলে এই পর্যন্ত এসেছে। এই ফাইনাল ম্যাচটা যদি দেখেন প্রথম থেকেই প্রেশারটা নিয়েছে, প্রথম থেকে মিডফিল্ডটা ওদের হাতছাড়া হয়ে গেছে, টোটালি ছড়ি গড়িয়েছে স্পেন। সো আর্জেন্টিনার সাথে কম্পেয়ার করলে কিন্তু এই ম্যাচটা একমাত্র যদি খেলা দেখি আমরা, আর্জেন্টিনা ভার্সেস এমিলিয়ানো মার্টিনেজের ছিল আমি মনে করি, স্পেন ভার্সেস এমিলিয়ানো। অবশ্যই অ্যান্ড অবশ্যই আমি একটু রোবাত ভাইকেও একটা জিনিস জিজ্ঞেস করতে চাই, যে রোবাত ভাই, যে পুরো বিশ্বকাপ জুড়ে আমরা দেখেছি যে মেসি অনেকটা অপ্রতিরোধ্য। সে আসলে ম্যাচের মোমেন্টাম ঘুরিয়ে নিতে পারে, নিজের দলে নিজের পক্ষে ফলাফলটা নিয়ে নিতে পারে, শেষ মুহূর্তে জয় নিয়ে সে মাঠ ছাড়ে, কিছু না কিছু একটা করে। কিন্তু স্পেনের ম্যাচে মেসি আসলে কোন জায়গায় আসলে আটকে গিয়েছিল, বা মেসিকে কিভাবে আটকানো হয়েছিল? দেখেন, লিওনেল মেসির মূল জায়গাটা যেটা হচ্ছে যে উনি কিন্তু এখন ফুল 90 মিনিট একই রকম ইন্টেন্সিটিতে খেলেন না। 30 মিনিট বা 40 মিনিট বা এক হাফ উনি ডিসাইড করে না যাচ্ছে আমি এখন ফুল ইন্টেন্সিটি খেলবো। স্পেন এটা খুব ভালো মনিটরিংয়ে রেখেছিল। এবং আপনি দেখেন মেসিকে বল সাপ্লাই যেন কোনোভাবে ওর পর্যন্ত বল না যায়, এই লাইনটা ওরা কাট অফ করে দিয়েছিল। এটা রড্রি আর কুকুরেয়া মিলে মেসির ওই পুরো লাইনটা যেদিকে ওর বল সাপ্লাই হবে কাট অফ করে দিয়েছে। মেসির কাছে কালকে পুরো ম্যাচে 54টা টাচ নিয়েছেন মাত্র। মানে এ থেকে বোঝা যায় এই 54টা টাচের মধ্যে কিন্তু একটা শট অন টার্গেটও ছিল। আর্জেন্টিনা একটাই মাত্র শট অন টার্গেট, দুইটা, একটা মেসির, একটা জুলিয়ানো সিমিওনের। হ্যাঁ, তো মেসিকে যেন বল ওরা সাপ্লাই দিতে না পারে। স্পেন খুব ভালো করে ওর খেলা, যেটা বিপ্লব দা বললেন, যে আসলে আর্জেন্টিনারকে যদি আপনি অকেজো করে দিতে চান, মেসিকে অকেজো করে দিতে হবে। এবং ওরা এটা শুরু থেকেই করেছে। হ্যাঁ, 39 বছর বয়স মেসির, ও নিজেও জানে যে আমি আসলে বল রিগেইনের কাজটা করতে পারবো না বা ডিফেন্সিভ ওয়ার্কটা করতে পারবো না। সো ও একটু উপরেই থাকে। আমরা কালকেও দেখেছি যে অনেক নিচে নেমে বল রিগেইন করছে, কিন্তু এটা সবসময় না, ম্যাচের শেষ দিকে। তো ওরা এই ম্যাচের 70 মিনিট যেন মেসির কাছে বল না যায়, এই কাজটা খুব ডিসিপ্লিনের সাথে। স্পেনের মূল বিষয়টা কিন্তু, হ্যাঁ স্কিল আছে, ট্যালেন্ট আছে, এগুলো নিয়ে কোনো সমস্যা নাই, ডিসিপ্লিন।
ওরা একটা বারের জন্য দেখেন আর্জেন্টিনা যখন আমরা দেখি যে একটু প্রেসারে থাকে ওরা কিন্তু মারা শুরু করে। কালকেও কিন্তু আমরা দেখছিলাম যে ম্যাচের একটা পর্যায়ে যে ইয়েলো কার্ড হচ্ছিল, এনজো তো রেড কার্ডই পেলেন। স্পেন কিন্তু তারপর ওদের শেপটা নষ্ট করে নাই, খেলার রিদম নষ্ট করে নাই। বল পাওয়া মাত্রই ওরা যেটা করে 2 টাচ 3 টাচ 1 2 3 পাস, ট্রায়াঙ্গল করে পাস করা, রডরি, অলমো এবং রুইস রোটেট করছে। পেশেন্সের কোনো অভাব নাই ওদের। ম্যাচ যদি আরো 1 ঘন্টা হতো ওরা এই ফরম্যাটেই এই ফরমেশনেই খেলতো। অন্যদিকে আর্জেন্টিনা কিন্তু দেখেন যখন উইদাউট দ্য বল আর্জেন্টিনা আসলে কিছু করার নাই। মানে আমরা কেপ ভার্ডের এগেনস্টে দেখেছি, ইজিপ্টের এগেনস্টে, সুইজারল্যান্ডের এগেনস্টে, ইংল্যান্ডের এগেনস্টে যে লাস্ট 20 মিনিটে বল আর্জেন্টিনার পায়ে ছিল সব সময়। এবং তখন মূল আরও একটা ঝামেলা যেটা হয়েছে এনজো ফার্নান্ডেজের রেড কার্ডটা। আর্জেন্টিনার বল রিগেইন করার কাজটা 2টা প্লেয়ার করেন, পারেডেস এবং এনজো ফার্নান্ডেজ। এনজোর স্পিডটা আছে, পারেডেসের একটু বয়স হয়ে গেছে দেখে ওটা করতে পারে না। এবং এই দুইজনের কম্বিনেশনটা আসলে কালকে স্পেন খুব ভালোভাবে প্রতিহত। পুরো জিনিসটা আসলে ট্যাকটিক্যাল মাস্টার মাইন্ড, মানে ডেলা ফুয়েন্টাকে আমি ক্রেডিট দিব, আর সেকেন্ড ক্রেডিট হচ্ছে রডরি, আর থার্ড ক্রেডিট হচ্ছে উনাই সিমন। এই 3 সিনিয়র মিলে আসলে আর্জেন্টিনাকে ওয়ার্ল্ড কাপ থেকে বাদ দিয়ে দিচ্ছে।